আসসালামু আলাইকুম। এই হচ্ছে ইদ্রাকপুর কেল্লা, যেটা মুন্সিগঞ্জ জেলার ইছামতি নদীর তীরে প্রতিষ্ঠিত হয়েছিল ১৬৬০ খ্রিস্টাব্দে। মীর জুমলা করেছিলেন সম্রাট আওরঙ্গজেবের সময়, মুঘল সম্রাট আওরঙ্গজেবের সময় মীর জুমলা এই ইছামতি নদীতে যে মগ এবং পর্তুগিজরা আসতেন তাদের লুটতরাজ ঠেকানোর জন্য, সেই জলদস্যুদের ঠেকানোর জন্য তিনি এই কেল্লাটা তৈরি করেছিলেন। এখানে কামান ছিল, সেখানে এখন সেই কামান নেই এবং জলদস্যুরা যখন এখান থেকে সরে গিয়ে নারায়ণগঞ্জের দিকে আক্রমণ করে তখন সোনারগাঁয়েও আর একটা এই কেল্লা তৈরি করেন। তখন আবার জলদস্যুরা করলো কি, শীতলক্ষা নদীর মধ্য থেকে ঢাকার ধুলাইখালের দিকে যাওয়ার যে যেত, ওইটায় গিয়েও ওর ভিতরে গিয়েও তারা চুরি ডাকাতি করত। তখন সেই মগ এবং পর্তুগিজ জলদস্যুদের আক্রমণ ঠেকাতে নারায়ণগঞ্জেও তৃতীয় যেটা কেল্লা তৈরি করেন। অর্থাৎ প্রথম কেল্লা হচ্ছে ইছামতি নদীর তীরে, মুন্সিগঞ্জের ইছামতি নদীর তীরে এই ইদ্রাকপুর, এটা হচ্ছে প্রথম কেল্লা। দ্বিতীয়টা হচ্ছে সোনারগাঁয়ে, তৃতীয়টা হচ্ছে নারায়ণগঞ্জে। শোনা যায় এই এখান থেকে একটা গোপন সুড়ঙ্গ ছিল, সেই সুড়ঙ্গের রহস্যের কিনারা কি জানি না, তারপরেও যতটুকু আমরা ইতিহাস থেকে জেনেছি, ইদ্রাকপুর দুর্গকে ঘিরে যুগ যুগ ধরে একটি লোককথা প্রচলিত যে এর ভেতর দিয়ে একটি গোপন সুড়ঙ্গ পথ ঢাকার লালবাগ কেল্লা পর্যন্ত বিস্তৃত ছিল, যদিও ঐতিহাসিকভাবে এর কোনো প্রমাণ মেলেনি। তবে দুর্গের ড্রাম বা উঁচু মঞ্চটি যেটা দেখছেন, এটা হচ্ছে উঁচু মঞ্চ, এটাকে ড্রামও বলা হয়। দেখেন পদ্ম ফুলের মতো। এই আসলে ঐতিহাসিকদের মতে এটি আসলে কোনো সুড়ঙ্গ নয়, বরং জরুরি অবস্থায় পালানোর পথ অথবা অস্ত্রাগার, মানে ম্যাগজিন হিসেবে ব্যবহৃত হতো। নদীপথের এই দুর্ভেদ্য দুর্গের নিরাপত্তা নিশ্চিত করতে এমন গোপন প্রকোষ্ঠ ছিল মুঘল সামরিক কৌশলেরই একটি অংশ। কালের সাক্ষী ও বর্তমান, একসময় এই কেল্লাটি ইছামতি ও মেঘনা নদীর সংযোগস্থলে ছিল, যা আজ পলি জমে ভরাট হয়ে লোকালয়ে রূপ নিয়েছে। ব্রিটিশ আমল থেকে পাকিস্তান আমল পর্যন্ত এটি জেলখানা এবং মহকুমা প্রশাসকের বাসভবন হিসেবে ব্যবহৃত হয়েছিল। এই যে এটার উপরেই ঘর ছিল, এর ভেতরেও ঘর ছিল। যে একটু আগে জানলাম যে এর উপরের ঘরগুলো ভেঙে ফেলা হয়েছে, কারণ পুরনো হয়ে গেছে সেজন্য। আর নিশ্চয়ই এর উপরেই কামান ছিল, যে কামান দিয়ে হয়তো সেই শত্রুদেরকে তাড়ানো হতো। ১৯০৯ সাল থেকে একে সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণা করা হয়। বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে এটি একটি জাদুঘর হিসেবে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত, যা আমাদের সামনে ৪০০ বছর আগের এক গৌরবোজ্জ্বল অধ্যায়কে মূর্ত করে তোলে। ইদ্রাকপুর দুর্গ কেবল এক ইট পাথরের দেয়াল নয়, এটি বাংলার সাহসী ইতিহাসের এক অজেয় মহাকাব্য। তো এখানে আমি বলবো আপনারা দেখতে আসবেন, পুরাকীর্তিগুলো দেখবেন। একটু আগে একজন বলেছেন যে আমরা আধুনিক 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 বলি, কিন্তু বর্তমানে কি আধুনিক, তার চেয়েও আমার মনে হয় এই স্থাপনাগুলো বা এই মোগল স্থাপত্যগুলো এখনো মনে হয় আধুনিক। পারস্যের ছোঁয়া বিভিন্ন জায়গায়, এই ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আছে। দেখেন, আমরা প্রথমে ঢুকতে পারিনি ওদিক দিয়ে, পরে আমরা বাইরে দিয়ে আসছি। শুনলাম যে এটা শুধু শুক্রবারে, রবিবারে এবং সোমবারে থাকে, বন্ধ থাকে, আর বাকি কয়েকদিন খোলা থাকে। যাই হোক, কিন্তু আজকে ঈদের বন্ধ, যার জন্য আমরা ওখান দিয়ে ঢুকতে পারিনি। বাইরে দিয়ে এখান দিয়ে এসে আমরা এই যতটুকু এই গোল পদ্ম ফুলের মতো রাউন্ড যে এটা দেখাচ্ছি, আর চতুর্দিকে যতটুকু দেখা যায়। এই হচ্ছে মুন্সিগঞ্জের ইছামতি নদীর তীরে ইদ্রাকপুর কেল্লা, মীর জুমলার কেল্লা ১৬৬০ সালে প্রতিষ্ঠিত হয়। কিন্তু এটা নদীর কাছে থাকলেও এখন কিন্তু নদী এর থেকে একটু দূরে, কারণ পলি জমে জমে এটা শহর হয়ে গেছে। অর্থাৎ নদীর দিকে চর পড়ে পড়ে মানুষ ওদিকে বসতি স্থাপন করছে, যার জন্য নদী থেকে এখন এই ইদ্রাকপুর কেল্লাটা
মীর জুমলার এই কেল্লাটা দূরে হয়েছে, তবে এটা একেবারেই মুন্সিগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে। এখানে একটি মসজিদ আছে, যেটা আমরা 1 নম্বর গেট তাবলিগি মার্কাজ বলি, অর্থাৎ একটা জামে মসজিদ। এটা মুন্সিগঞ্জ জামে মসজিদ বলা হয়, একেবারে প্রাণকেন্দ্রে এটা। আমরা এখানে এসে জোহরের নামাজ পড়েছি, একটু পরে আসরের নামাজ পড়ব। আজ হচ্ছে 18ই মার্চ, 28শে রমজান, 18ই মার্চ 2026 সাল। এখন সময় 4টা 39 মিনিট। এখান থেকে বিদায় নিচ্ছি। আমি রবিউল মাশরাফি এবং ক্যামেরায় আছেন কবি জুলফিকার স্বপন। আসসালামু আলাইকুম।